আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব বাংলা একটি বহুল প্রচলিত শব্দ সূচিবায়ু, এই সূচিবায়ুজনিত রোগ নিয়ে। এটির কেতাবি নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যে জরিপ হয়েছিল 2018-19 সালে, সেই জরিপ কিন্তু বলছে বাংলাদেশে প্রায় লাখ লাখ লোক এই অসুখে ভুগছে। প্রায় 0.6% মানুষ টোটাল জনগোষ্ঠীর এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার জনিত রোগে ভুগছেন। তো এই রোগটির কিন্তু আমাদের অনেক রকম আমাদের জীবনযাত্রার মানের মধ্যে অনেক তারতম্য করে, কষ্টের সূচনা করে এই ধরনের রোগ। তো সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক আলম, উনি সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমরা যে জরিপটির কথা বললাম এই জরিপটি কিন্তু ওনার তত্ত্বাবধানেই পরিচালিত হয়েছিল। এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ রাহিনুল ইসলাম, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি স্যার প্রথমে ফারুক স্যার আপনার কাছে আসছি। এই যে আমরা বললাম ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, আমাদের কি সংক্ষেপে বলবেন স্যার এটি বলতে আসলে কি বোঝায় আসলে? ধন্যবাদ ডক্টর রায়াল। আমরা 200-এর বেশি মানসিক রোগ আমরা ডায়াগনোসিস করি, বইপত্রে আছে। এর মধ্যে ওসিডি বা সূচিবায়ু একটি রোগ। মানসিক রোগকে আমরা দুই ভাগ করি, একটা লঘু মানসিক রোগ বা মাইনর মেন্টাল ডিসঅর্ডার, আর একটা মেজর মেন্টাল ডিসঅর্ডার্স বা গুরুতর মানসিক রোগ। তা সূচিবায়ু বা ওসিডি এটা লঘু মানসিক রোগের মধ্যে পড়ে। যদিও লঘু বললাম, কিন্তু এটা খুব কষ্টকর জিনিস। জি স্যার, সাফারিংস তো নিশ্চয়ই লঘু না। সাফারিংসটা লঘু না, খুবই কষ্টকর, এবং এটা মেজরের কাছাকাছি। অনেকে বলে মেজর চাইতেও বেশি কষ্ট। এর কারণ হলো সূচিবায়ু মানে এক জিনিস মাথায় বারবার আসে, বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন রকম হতে পারে, এবং সেই জিনিসগুলো যখন সে রেসপন্ড করতে থাকে, তার ব্যবহারে প্রকাশ হতে থাকে, তখন কিন্তু তার অনেক কষ্ট হয়, এবং সে চেষ্টা করে ওই জিনিসটা দূরে রাখার জন্য, ওই চিন্তাটা, কিন্তু সে পারে না। সে বুঝে এটা যে একটা ননসেন্স থট, মিনিংলেস থট, এটা কোনো মূল্য নাই, এটা একটা বাজে জিনিস, এটা হাস্যকর। এই যে সে বুঝে, এই জন্য কষ্ট বেশি। বাজে জিনিস মাথায় আসে, সরাতে চায় কিন্তু পারে না, এবং যখনই সরাতে চায় তখনই তার টেনশন আরম্ভ হয়, তার অস্থিরতা হয়, বুক ধড়ফড় হয়, শ্বাসকষ্ট হয়, জ্বালা পোড়া করে, এবং সে কাজে মন দিতে পারে না। মানুষ যখন কোনো একটা চিন্তা মাথায় থাকে, তখন আরেকটা চিন্তা মানুষের মাথায় ঢুকে না। অবসেশনে হয় কি, ওই বাজে চিন্তাটা মাথা দখল করে রাখে, তখন ভালো জিনিস আর তার মাথার মধ্যে আসে না, এবং না আসার কারণে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশাগত জীবন সব কিছুই ডিস্টার্বড হয়। এমনকি চাকরি চলে যায়, এমনকি ডিভোর্স হয়ে গেছে, এরকম আমি দেখেছি। সারাক্ষণ একই কথা বলে, একই কাজ করে, বাথরুমে গিয়ে বসে থাকে, সারাক্ষণ ধোয়া, টয়লেটে গিয়ে আর বের হয় না। কোনো একটা কাজ করতে গেলে শুধু ওই কাজটাই বারবার করে। অফিসের একজন বস বারবার শুধু একটা ফাইলই দেখে, 10টা ফাইল দেখতে হবে, অফিস শেষে দেখা গেলো যে 2টা ফাইল দেখা হয়েছে। ওই অবসেশনের কারণে একটাই উনি বারবার চেক করে, আলটিমেটলি ওনার ফাংশনাল যে আউটপুট সেটাও কমে যায়, এবং সুইসাইডাল বিহেভিয়ার পর্যন্ত চলে আসে। এবং সবচেয়ে খারাপ কথা হলো এই জিনিসটা কোর্স যেটা বলি আমরা, এটা উঠানামা করে প্রায়ই, কিন্তু হয়তো 2 দিন ভালো থাকলো, 3 দিনের দিন গিয়ে আবার খারাপ হয়ে গেল। যখনই কোনো চাপে পড়ে, স্ট্রেসে পড়ে, তখনই সে খারাপ হয়ে যায়। তার মানে মানসিক চাপের সাথে সম্পর্ক আছে। অবশ্যই মানসিক অশান্তি যেমন হয়, একই সঙ্গে বিভিন্ন রকম শারীরিক উপসর্গ হয়। আমি আসবো স্যার আপনার কাছে আবার। আমি একটু ডক্টর রাহিনুল ইসলাম আপনার কাছে আসছি স্যার। এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা বলছি, অবসেশন বা কম্পালশন, এই শব্দগুলো আমরা শুনে থাকি। আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে অবসেশনই কি আর এই কম্পালশনটাই বা কি? অনেক ধন্যবাদ। তবে এই বিষয়টা বলাটাকে একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। আমাদের বাংলা ভাষায় কিন্তু এটার নামটা কিন্তু সংক্ষেপে কেউ বলে সূচিবায়ু বলে। সূচিবায়ু, দুটোই সূচিবায়ু। এই শব্দের মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, যে স্যার কিন্তু বলছিলেন যে এটা অনেক ফর্মে, অনেক রকম কন্টেন্টে পরিবর্তন হয়, এবং এটা বলা হয় মেডিকেলের পরিভাষায় যে আমাদের পেটটা হচ্ছে একটা ম্যাজিক বক্স। সাইকিয়াট্রির ম্যাজিক বক্সের মধ্যে কিন্তু ওসিডি কিন্তু একটা ম্যাজিক বক্স। এই ওসিডির যে কন্টেন্ট, এর বলা যেতে পারে কন্টেন্টের সীমা অসীম, এত অদ্ভুত অদ্ভুত সব বিষয় হতে পারে। কিন্তু নামকরণের কারণে আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে দাঁড়িয়েছে, শুধু বোধহয় অতিরিক্ত হাত ধোয়াটাই বোধহয় সূচিবায়ুর লক্ষণ। হ্যাঁ, আসলে শব্দটা আছে। আমরা যদি কোনো পেশেন্টকে সরাসরি জিজ্ঞেস করি আপনার কি কোনো সূচিবায়ু আছে, বলছে না না ওই হাত ধোয়াতে আমি এটা করি না। মানে অন্য বিষয়কে সে আর সূচিবায়ু মনে করছে না। এটা কারণটা কিন্তু ভাষা।
আর ভাষার মধ্যে কিন্তু ভাষাগতভাবে এটার সাথে এটাই আছে, এটা প্রচলিত হয়ে গেছে। কিন্তু আসলে রোগটার যে অংশটা আছে অবসেশন, এটা আসলে মূলত বলা হচ্ছে চিন্তা। এই চিন্তা অবশ্য বলাটা ঠিক হচ্ছে না, এর সাথে কিন্তু আরও কিছু বিষয় আছে। এটাতে বাংলা বলা যেতে পারে, এটা হতে পারে হচ্ছে কোনো কিছুর একটা চিন্তা, কোনো কিছু করার একটা তাড়না, বা একটা তীব্র একটা ইচ্ছা যে আমাকে এই কাজটা করতে হবে, ইম্পালস। এবং হতে পারে কোনো একটা ছবি। ছবি বলতে গেলে আমরা ঠিক যেমনভাবে ছবি দেখি তেমন করে একটা ছবি। এই বিষয়গুলো যখন মনের ভেতরে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার করে আসবে এবং উনি যখন বুঝতে পারবেন এটা অতিরিক্ত, তা সত্ত্বেও উনি চিন্তা আসাটাকে থামাতে পারছেন না, সেটাকে আমরা ইংরেজিতে বলছি অবসেশন। এটা বাংলা আমরা করেছি হচ্ছে একটা বাধ্যতামূলক চিন্তা, কোনো ধরনের ইচ্ছা বা তাড়না বা কোনো একটা ছবি, এটা গেল হচ্ছে অবসেশন। এখন ধরা যাক, আপনি উদাহরণ হিসেবে বলছি, যেটা খুব প্রচলিত, যে হচ্ছে কি বলে এই সূচিবাই, এক্ষেত্রে মানে কি হাত ধুচ্ছেন, হাত ধোয়াটা দেখা যাচ্ছে, মানুষ সবাই দেখতে পান তো হাত ধুচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, যার 10 মিনিট লাগে হাত ধুতে, ওই সারাদিনের মধ্যে ধরা যাক হচ্ছে 200 বার করে হাত ধোন। এই যে আচরণটা করছেন কেন, তার মাথা চিন্তায় এসছে হাতটা পরিষ্কার হয়নি। সাধারণ মানুষের ক্ষেত্রে কী হচ্ছে, আমি খেতে যাব, তার আগে আমি একবার হাতটা ধুলাম, আমি কিন্তু সন্তুষ্ট, আমার হাতটা পরিষ্কার আছে, আমি সেফ। ওসিডি ক্ষেত্রে হচ্ছে চিন্তাটা কিন্তু শেষেও শেষ হচ্ছে না, মানে হাত ধোয়া হলো, হওয়ার পর একটা সাময়িক তৃপ্তি হলো, হ্যাঁ হাতটা ধোয়া হয়েছে, এরপরে কিন্তু চিন্তাটা চকটা করে আবার শুরু হলো, হাতে জীবাণু লেগে আছে, ভালোভাবে ধোয়া হয়নি। ভালোভাবে ধোয়া হয়নি। এখানে কিন্তু হচ্ছে তার মানে একটা সংশয় চলে আসলো, যেটা ইংরেজিতে বলা যেতে পারে ডাউট। এখন তখন তার কি হয়, তার প্রচণ্ড অ্যাংজাইটি হয়, টেনশন হয়। ধরা যাক আমি যদি মনে করি আমার হাতে জীবাণু আছে, আমার টেনশন হবে না যে আমি খাবো কীভাবে? এই টেনশনটা রিলিভ হবে কীভাবে? যদি আমি হাতটা ধুই, আরেকবার হাত ধুই। এটাকে আমরা রোগ বা ব্যাধি কেন বলছি? কারণটা হলো এই চক্রটা এখানে একটা অসীম সংখ্যা চলতে থাকে। আচ্ছা। এবং রোগী মানে অসহায় বোধ করে, এবং এই যে হাত ধুচ্ছেন, এটাকে বলা হচ্ছে কম্পালশন। চিন্তার বিপরীতে উনি কাজটা করতে, প্রতিক্রিয়া যে কাজটি করছে সেটি হচ্ছে উনি বাধ্য হচ্ছেন, এটা না করা পর্যন্ত শান্তি পাচ্ছেন না। এটা তো আমি বলছি ধরা যাক হচ্ছে এটা জীবনের বিপরীতে, এর বাইরে অনেক কিছু হতে পারে একটা চিন্তা, এটা অগোছালো, তখন করবেন কিন্তু গোছাবেন বারবার করে, নির্দিষ্ট অর্ডারে সবকিছু রাখবেন। তখন একটা মাথার মধ্যে একটা আছে যে আমাকে এই কাজগুলোই হচ্ছে কম্পালশন। রাইট। তো আমি স্যার আপনার কাছে আবার আসবো, আমি একটু এটাই হলো মোটা দাগে অবসেশন এবং কম্পালশন। ধন্যবাদ, খুব চমৎকার করে বুঝিয়েছেন স্যার। আমি আবার আপনার কাছে আসছি। এই যে ডক্টর রাহানুল ইসলাম যেটি বলছিলেন, বা আমরাও আসলে এরকম কিন্তু দেখতে পাই যে মানুষের মধ্যে একটা ধারণা যে শুধুমাত্র বোধহয় এই বেশি বেশি হাত ধোয়া মোছা বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বাতিকটাই বোধহয় শুধু সূচিবায়ু, আর বাকি জিনিসগুলো হয়তো এটা অন্তর্ভুক্ত না। এখন সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ধারণাটা বদ্ধমূল হয়েছে, এই শাব্দিক কারণে হতে পারে, বা আমাদের চারপাশের কিছু ধর্মীয় ব্যাপার এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, যেহেতু এই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে অনেকটা ধর্মীয় ব্যাপার জড়িত থাকে। স্যার, আর কি ধরনের, মানে এই ধরনটা, এই ধোয়া মোছা ছাড়াও যে আরও অনেক রকমের ধরন, কিছুটা ডক্টর রাহানুল বলছিলেন, যে আপনি যদি আমাদের একটু বলতেন যে এই অবসেশনই বা এটার কীরকম ধরন থাকে, বা কম্পালশন এরকম আমরা কত ধরনের দেখতে পাই? অবসেশনের অনেক ধরন আছে, এবং এই ধরনটা নির্ভর করে কন্টেন্টসের উপরে। আচ্ছা। তো কন্টেন্টসের মধ্যে রাহানুল যেটা বললো এটা একটি, যেমন কমন কন্টেন্ট হলো নিটনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টস, ময়লা, সব জায়গায় ময়লা কিনা। তারপরে ডাউট, কোনো একটা জিনিস আমার ডাউট হচ্ছে যে ঠিক হলো কি হলো না, ঠিক হলো কি হলো না। তারপর কাউন্ট করা, কোনো একটা জিনিস বারবার কাউন্ট করা, ওইটা বারবার কাউন্ট না করলে আমার ভালো লাগছে না। টাকা গুনলাম, 3000 টাকা গুনলাম, এটা 5 বার গুনলাম, ওইটা বারবার না গুনলে আমার কাছে মনে হচ্ছে যে না, হচ্ছে না। চেকিং, দরজা বারবার চেক করা, চেকিং, রাস্তা দিয়ে হাঁটছে, কোনো একটা ইলেকট্রিক পোল আছে, ওইটা গিয়ে সে টাচ করলো, টাচ করে আবার আসলো, আবার পিছনে গিয়ে আবার টাচ করলো, তার ধারণা এই ওটা যদি আমি টাচ না করি তাহলে আমার আজকের দিনটা ভালো যাবে না। আচ্ছা, এই ধরনের কিছু মানে কুসংস্কার বা এই ধরনের রিচুয়াল, রিচুয়াল বলেই ভালো, এগুলো কন্টেন্ট বা রিচুয়ালটা কন্টেন্টের মধ্যে ঢুকে গেল। তারপর ধর্মীয় বিষয় আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, তার মাথায় আসে আল্লাহ আছে কি নাই, একটা উদ্ভট জিনিস, সে কিন্তু বিশ্বাস করে আল্লাহ আছে, এবং সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তার মাথায় আসে আল্লাহ আছে কি নাই। খুবই কষ্টদায়ক, খুব কষ্টদায়ক, ভয়ঙ্কর কষ্টদায়ক বিষয়। এই বিষয়গুলো, অজু করতে গেছে, আমরা 3 বার নাকে পানি দিই, 3 বার মুখ ধুই, 3 বার হাত ধুই, কিন্তু তার কাছে মনে হয় যেন না, ধোয়া হয় নাই, কাজে আমার নামাজ হবে না। তখন সে 4 বার ধোয়, 5 বার ধোয়, তো 4 বার ধুলে 5 বার ধুলে তো তার উজুটাই হলো না, কিন্তু সে পারে না। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো সে বুঝে এই জিনিসটা ঠিক না, তারপরেও সে এটা তাড়াতে পারে না, ওই সংশয়টা যায় না, যায় না। ননসেন্স, মিনিংলেস থট, সেটা বুঝার কারণে তার কষ্টটা সবচেয়ে বেশি। তো এগুলোর উপরে ডিপেন্ড করে অবসেশন অনেক টাইপ হয়, কন্টেন্টসের উপরে ডিপেন্ড করে। একটা সিম্পল এক্সাম্পল, বদরাগী মানুষ, তার রাগ কন্ট্রোল করতে পারে না,
সে বুঝে যে আমার রাগটা ঠিক না, কিন্তু সে ঠিকই তার ওয়াইফের সাথে, বন্ধুর সাথে বা অফিসে সে রাগ করে ফেলে, ভাঙচুর করে ফেলে, ছুঁড়ে মারে। এটাও কিন্তু আমরা অবসেসিভ স্পেকট্রাম ডিসঅর্ডার বলে একটা কথা আছে, ওর মধ্যে কিন্তু এটা পড়ে, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার যেটা। গ্যামলিং, জুয়া খেলা খারাপ জিনিস, এজন্য তার সংসার নষ্ট হচ্ছে, তার ফ্যামিলির সমস্যা হচ্ছে, তার চাকরি চলে যাচ্ছে, কিন্তু সে গ্যামলিং ছাড়তে পারে না। ড্রাগ অ্যাডিকশন, এটাও কিন্তু এক ধরনের অবসেসিভ স্পেকট্রামের মধ্যে পড়ে, রিপিটেটিভ বিহেভিয়ার। কারণ সে জানে যে নেশা করা ঠিক না, এটা একটা খারাপ জিনিস, আমার ক্ষতি হচ্ছে, কিন্তু সে কিন্তু ওটা পারে না। বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা। অবসেসিভ মানে ডক্টর আঙ্গুল স্যার যেটা বলছিলেন আসলে একটা ম্যাজিক বক্স, এটার ভিতরে অনেক কিছুই আছে। অনেক কিছু আছে। এখন এই কন্টেন্টগুলো হাজার ধরনের কন্টেন্ট, এবং এমন কন্টেন্ট আমরা শুনি রোগীদের কাছে বিশ্বাসই করা যায় না, কিন্তু তার মাথায় ওইটা আসে, উদ্ভট জিনিস। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, কন্টেন্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের অবসেশন হয়। এবং চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু চিকিৎসা ভ্যারি করবে। যদি আমরা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বলি, থট স্টপিং, আমরা চিকিৎসা ব্যাপারে আপনার কাছে আসবো, আমরা একটু সামনে। কন্টেন্টের উপরে চিকিৎসাটা আবার ডিপেন্ড করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর আহমদ ইসলাম, আমি আপনার কাছে আসছি যে এই যে আমরা তো যেটা কথা বলছি, এই যে একটা মানুষ বুঝতে পারছে সে হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, তার ভালো মতো ইনসাইট আছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের। বাচ্চাদের ক্ষেত্রে কেমন? বাচ্চাদের ওসিডির প্রকাশটাও কি একই রকম? বাচ্চারা কি এরকম বুঝতে পারে তার ডাউটগুলো, বা এগুলো কি ঠিক মতো সে কমিউনিকেট করতে পারে কিনা? আমি বলবো যে এটা বাচ্চা ভেদে ভিন্নতা আছে। আচ্ছা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমার স্যারের অভিজ্ঞতা তো আরও বেশি, যে সর্বনিম্ন বয়সে আমি দেখেছি যে বাচ্চার, ওর বয়স ছিল বোধহয় তখন 4, কিন্তু অবশ্যই বোঝা যায় খুবই প্রতিশ্রুতিশীল একজন শিশু। ও কিন্তু খুব চমৎকারভাবে বলেছিল যে সনাতন ধর্মাবলম্বী বাচ্চা, বাবা মা দুজনেই ছিলেন হচ্ছে স্কুল শিক্ষক, যে মা যখন পুজো করেন, ও যখন দেখে যে মা পুজো করছে, তখন যে দেবতাদের যে মূর্তিগুলো থাকে, এটা দেখে তার মাথায় খুবই খারাপ খারাপ কথা চলে আসে। আচ্ছা, দেবতাদের সম্বন্ধে সে গালির মতন চলে আসে, সে সেটা দিতে চায় না। তবে এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা, যে 4 থেকে 4.5 বছর বয়সে একটা বাচ্চা এত চমৎকার করে গুছিয়ে বলেছে কষ্টটা, যেটা কিন্তু অনেক প্রাপ্তবয়স্ক মানুষের গুছিয়ে বলতে পারেন না। তবে আমি বলবো যে এই শিশুটি ছিল ব্যতিক্রম, যত সময় তার বুদ্ধিমত্তা একটু বেশি ছিল আদর্জনের থেকে, এই জন্য সে বুঝতে পেরেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শিশুরা কিন্তু এই বিষয়টাকে ঠিক চিহ্নিত করতে পারে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা অ্যাক্টিভিটিটা আকারে আসে, এই কাজটা না করলে আমার মা অথবা বাবার এই ক্ষতিটা হবে। অনেক ক্ষেত্রে শিশুরা কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু একটা প্যাটার্ন ফলো করে কিন্তু লাফাতে থাকে, বা ধরা যায় টাইলসের একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী তারা যাচ্ছে। কিন্তু ওসিডি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বিষয় টাচ করছে 3 বার বা 4 বার, তার মাথায় হচ্ছে এটা যদি আমি না করি আমার মার একটা রোগ হবে, বাবার একটা হবে। বাচ্চাটা এতে ভয়াবহ এবং কষ্ট পায়, তারা কিন্তু এটা প্রকাশ করে, কেউ কেউ করে হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে রাগ দিয়ে, কথায় কথায় রেগে যায়, স্কুলে যেতে পারে না, বা স্কুলে যে গেলেও বন্ধুত্ব করতে পারে না, মানে প্রকাশটা থাকে কিন্তু অন্য। কারণ আমরা এখন যেভাবে কথা বলছি ওসিডি নিয়ে, মনে হতে পারে বোধহয় ওসিডি কত স্পষ্ট, কিন্তু রিয়েল লাইফে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা স্পষ্ট থাকে না। তারা কখনো দেখা যায় স্কুল পারফরমেন্সের একটা সমস্যা হয় বড় ধরনের, স্কুলে রেজাল্ট ভালো ছিল, রেজাল্ট খারাপ হয়ে গেল, বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রকাশটা সরাসরি হয় না। আর যদি হাত ধোয়ার মতন খুবই কমন যে বিষয়টা, সেটা যদি হয় সেটা দেখাই যায়। সমস্যাটা হয় হলো এই সূচিবাহী শব্দটার বাইরে যা যা কন্টেন্ট আছে। স্যার বলছিলেন এটা স্পেকট্রাম কিন্তু, বা বর্ণালী কিন্তু অসীম। এমনও হতে পারে যে তার মাথায় একটা শুধু চিন্তাই আসছে, এখনও তার অবসেশন আছে, এখনও কম্পালশনটা শুরু হয়নি, তখনও কিন্তু আবার চিহ্নিত করার একটা, মানে কন্টেন্টও বদলায় ক্ষণে ক্ষণে। হ্যাঁ, এবং এখানে বলে রাখা দরকার আছে, কন্টেন্টটা যে প্রতি দিনে দিনে বদলায় তাও না। এটা ধরা যাক হচ্ছে 1 বছর 2 বছর 4 বছর পর দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা নাই, আচ্ছা, অন্য একটা কিছু চলে আসছে। আচ্ছা, আর এর ধারাবাহিকতা আরেকটা কথা চলে আসবে, আশা করি আসবে আমাদের আলাপে, যে ওসিডি আর সিজোফ্রেনিয়া আমাদের বইয়ে বহু দূরে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা কনফিউশন নিয়ে অনেক ক্ষেত্রে আসে। আচ্ছা, যে এই বাচ্চাটার প্রেজেন্টেশনটা এটা কি আসলে ওসিডি, নাকি এটা সিজোফ্রেনিয়ার প্রোড্রাম বা ইশারা, নাকি সিজোফ্রেনিয়ার একটা পার্ট, নাকি এটা কি বলা যায় অটিজম স্পেকট্রামের একটা ডায়াগনস্টিক ডিলেমাও থাকে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে বাচ্চাদের আচরণে কি কোনো পরিবর্তন হয় স্যার? মানে আচরণে এই যে সে তার ভেতরে একটা সমস্যা চলছে, এটাকে সে বুঝতেই পারছে না, এই যে একটা অক্ষমতা, এটাকে সে ঠিকমতো কমিউনিকেটও করতে পারছে না। সাধারণত কমন যেটা কমিউনিকেশন যেটা হয় অনেক ক্ষেত্রে কিন্তু হয় অ্যাঙ্গার, আচ্ছা, কোনো ক্ষেত্রে হয় উইথড্রোয়াল।
আচ্ছা, দুটোই কিন্তু হতে পারে, এটা এক্সপ্রেশন হতে পারে, এটা নিজেকে গুটিয়ে নেওয়া হতে পারে, তবে বিহেভিয়ারে আসে। কিন্তু প্রবলেমটা হলো তার বিহেভিয়ারের কারণটা কি। বিশেষত শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ডায়াগনোসিসের থেকে আমরা বেশি মনোযোগ দিতে চাই শিশুর জীবন মান উন্নয়নের ক্ষেত্রে। তো অনেক ক্ষেত্রে আমাদের এই জায়গাটা ডাইলেমা হয়, এবং শিশুরা তো সরাসরি বলেও না, রাইট, এবং তারা তো হয়তো অন্য একটা বিষয় নিয়ে তারা ফোকাস করে, বাবা মারাও কিন্তু হয়তো ফোকাস শুধুমাত্র পড়াশোনা নেই, তার আসলে তো সমস্যাটা তো একটা আউটকাম, তার চিন্তাটা ব্লকড হয়ে গেছে, ব্রেনটা অকুপাইড বা বেদখল হয়ে গেছে, সে তার অন্য কাজে মনোযোগ দিতে পারছে না। তো এই অসহায়ত্ব থেকেও কিন্তু তার মধ্যে দেখা যাবে যে ডিপ্রেশনের সিমটম নিয়ে বাচ্চাটা সবার আগে এসছে, কিন্তু ভিতরে আসলে আছে কিন্তু আসলে ওসিডি। কারণ আমরা তো আসলে কখন তার সঙ্গে দেখা হবে সেটা তো আমরা জানি না, এবং বিভিন্ন গবেষণাতে দেখাও গেছে যে লক্ষণটা শুরু হওয়ার পরে ডাক্তারের কাছে আসতে আসতে কখনো কখনো কেটে যায় 10 বছর, তার আগ পর্যন্ত কিন্তু আমরা বা শিশুটা অনেক জায়গায় ঘুরে তারপরে তার রোগটা চিহ্নিত হয়। তো বলা খুব মুশকিল, যে প্রকাশটা খুবই ভিন্ন থাকে এবং আচরণও থাকে অনেক রকম। এবং আমি বলবো যে অ্যাংজাইটির প্রকাশ হিসেবে সব থেকে বেশি হয় হলো রাগ এবং বাচ্চাদের পারফরমেন্স, স্কুল পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেবার, আমরা বিরতির পরেই ফিরছি। বিরতির পর ফিরে আসলাম অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে বলছি, অবসেশন কম্পালশন, বিভিন্ন রকম লক্ষণ, তার ধরন, স্যার কেন হয় এই জিনিস? এই যে একটি অসম্ভব কষ্টদায়ক একটা লক্ষণ বা একটা রোগ, এটা আসলে কারণটা কি? কারণ ভ্যারি করে, সবার ক্ষেত্রে একরকম কারণ হয় না। তো ইউজুয়ালি আমরা একটা বায়োলজিক্যাল কজের কথা বলি, একটা সোশ্যাল বা সাইকোলজিক্যাল কজের কথা বলি, এই বিষয়গুলো আসে। বিহেভিয়ারাল থিওরি আছে, লার্নিংয়ের বিষয়। আরেকটা আছে আপনার ব্রেনের মধ্যে আমাদের যে স্ট্রাকচারাল অনেক সময় অ্যাবনর্মালিটি থাকে, সে কারণে হতে পারে। তো বায়োলজিক্যালের মধ্যে আমরা একটা বংশগত বিষয় বলি, যেমন ফ্যামিলিতে যদি মা বাবা ভাই বোনদের মধ্যে থাকে, দেখা যায় যে অনেক সময় বাচ্চার মধ্যে অন্য বাচ্চার মধ্যে অবসেশনটা বেশি হতে পারে। এটাকে আমরা যেটা ডিএনএর মাধ্যমে ট্রান্সমিট হয়, জেনেটিক বলি, এই একটা বিষয়। আর একটা হলো মা বাবার যদি অবসেশন থাকে বা ফ্যামিলিতে কারো থাকে, দেখে দেখে শিখে, বন্ধুদের মধ্যে যদি থাকে, কাজিনদের মধ্যে থাকে, অবজারভেশনাল লার্নিং, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে প্র্যাকটিস। অনেক সময় যেমন করোনার সময় দেখা যায় যে এখন যে সমস্ত আমরা ওসিডি পেশেন্ট পাই, সুসিবাহীর রোগী পাই, অনেক একটা অংশ থাকে যে যারা করোনার সময় আরম্ভ হয়েছে, ওদের জিজ্ঞেস করি কতদিন থেকে, বলে 4 বছর 5 বছর। করোনা যে হাত ধোয়াটা শেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, এবং প্র্যাকটিস করা হয়েছে, ওই প্র্যাকটিস থেকে সব বের হতে পারে নাই, ওইটাই তার একটা রোগে রূপান্তরিত হয়েছে। ব্রেনের মধ্যে কিছু আমাদের মনোয়ামাইজ বলি, আমরা কেমিক্যালস বলি, সেরোটোনিন, ডোপামিন, এই বিষয়গুলো বলে যে যখন সেরোটোনিন কমে যায় তখন অবসেশন বাড়ে। কারণ আমরা অবসেশনের যে ওষুধগুলো আমরা ইউজ করি, SSRI, সেরোটোনিন স্পেসিফিক সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, আমরা ব্রেনের মধ্যে সেরোটোনিন বাড়ানোর চেষ্টা করি। ইনডাইরেক্টের আমরা প্রমাণ পাচ্ছি যে ব্রেনের মধ্যে সেরোটোনিনটা কমে যাচ্ছে। ব্রেনের মধ্যে ভেজাল গ্যাংলিয়া বা কর্পাস স্ট্রাটাম একটা জায়গা আছে, ওখানে একটা নেটওয়ার্ক আছে, যেমন কর্টিকো স্ট্রাটো থ্যালামোকর্টিক্যাল একটা নেটওয়ার্ক আছে, ফাইবার কানেকশন। এখানের মধ্যে যদি একটা ইমব্যালেন্স হয়, অ্যাক্টিভিটির ইমব্যালেন্স হয়, হয়তো সেরোটোনিন কমে গেল, ডোপামিন বেড়ে গেল, এই বিষয়গুলোর কারণেও কিন্তু অবসেশন হতে পারে। তো বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু সবার ক্ষেত্রে সব ব্যাখ্যা একরকম না। এটা আমরা কিছু একটু মানে যেটাকে সাধারণ টার্মে এক ধরনের শর্ট সার্কিট বলতে পারি, যে ব্রেনের মধ্যে এক ধরনের একটা সার্কিট আছে, ওই সার্কিটটা বলে যে মোর রেসপন্সিবল। আচ্ছা, এই জন্য রিপিট করছে, বারবার একই জিনিস ঘুরে ঘুরে আসছে। এবং একটা চিকিৎসা কিন্তু আছে, নিউরোসার্জারিজ, সেখানে কিন্তু এই ফাইবারটা কিন্তু কেটে দেওয়া হয়। আচ্ছা, ট্র্যাক্টোটমি বলে, কেটে দিলে কিন্তু অবসেশন কমে যায়। ডিপ ব্রেইন স্টিমুলেশনের একটা চিকিৎসা আছে, ওখানে ব্রেইনের ভিতরে স্টিমুলেশন দেওয়া হয়। তো কোন জায়গায় স্টিমুলেশন দেওয়া হয়, ওই স্পেসিফিক জায়গায় স্টিমুলেশন দেওয়া হয়, দিলে দেখা যায় যে অবসেশন কমে যায়। এগুলো মডার্ন চিকিৎসা। তো সব কিছু মিলে কিন্তু চিকিৎসা। আমরা এই যে বায়োলজিক্যাল কজটা জানার দরকার, এই জন্য আমরা যে ড্রাগ ইউজ করি, এই ড্রাগগুলো কিন্তু বায়োলজিক্যাল ইস্যু। ওইগুলো কিন্তু ব্রেনের ওই সেরোটোনিন, ডোপামিন, ওই সমস্ত জায়গায় কাজ করে। ক্লোমিপ্রামিন একটা ওষুধ আছে, ওটা কিন্তু সেরোটোনিন এবং ডোপামিন 2 জায়গার উপরেই কাজ করে, ওটা ইফেক্টিভ হয়। আর যেগুলো SSRI, স্পেসিফিক সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এগুলো সবগুলোই সেরোটোনিনের উপরে বেশি কাজ করে। তো এই জন্য আমরা যারা চিকিৎসক আছি, আমাদের জন্য এই জন্য অবসেশন চিকিৎসা করা অনেক ইজিয়ার হয়ে গেছে। কারণ কাউন্সিলিং, সাইকোথেরাপি ছাড়াও কিন্তু ওষুধ কিন্তু অনেক ইফেক্টিভ অবসেশনের ক্ষেত্রে, এবং মানুষ কিন্তু এটা চায়, খুশি হয়, কারণ তার তো পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, প্রফেশনাল লাইফ সব ডিস্টার্বড হয়ে যাচ্ছে। বায়োলজিক্যাল কিছু কারণ তো শুনলাম, আর সাইকোলজিক্যাল, সোশ্যাল, সেগুলি বা স্যার কীরকম? সাইকোলজিক্যাল মধ্যে আমরা যদি ফ্রয়েডের কথা বলি, ওখানে ফ্রয়েড যেটা বলছে, আমাদের ইগো
সুপার ইগো, বিভিন্ন কনসেপ্ট আছে, ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি, যেখানে ঈদ, ইগো, সুপার ইগো। তো সেখানে উনি বলে গেছেন যে এই যে আমাদের স্টেপ বাই স্টেপ যে আমরা ঈদ থেকে ইগো, ইগো থেকে সুপার ইগো, এগুলো অনেক সময় অ্যারেস্টেড হয়ে যায়। যদি অ্যারেস্টেড হয়ে যায় তখন ডেভেলপমেন্ট যদি অ্যারেস্টেড হয়ে যায় ছোটোকালে কোনো একটা স্টেজে, তখন কিন্তু অবসেশন ডেভেলপ করে। আচ্ছা, এটা অ্যানাল স্টেজ, ওরাল স্টেজ, বিভিন্ন কনসেপ্ট আছে, এগুলো হলো ফ্রয়েডের থিওরি। আর লার্নিং থিওরি আমি যেটা বললাম, দেখে দেখে শেখা, মা বাবাকে দেখে শেখা, কাজিনদেরকে দেখে শেখা, বন্ধুদেরকে দেখে সেটা একটা লার্নিংয়ের বিষয় আছে। দেখে দেখে শিখে বলে যে মা অনেকক্ষণ হাত দেয়, আমাকেও পরিষ্কার হতে হবে, এরকম একটা বিষয়। ব্যক্তিত্বের কোনো ব্যাপার কি ছাড়া এটার সাথে আছে স্যার? মানে পার্সোনালিটি আমাদের তো বিভিন্ন টাইপের পার্সোনালিটি আছে, এর মধ্যে অবসেসিভ পার্সোনালিটি বলে একটা টার্ম আছে। এটা আর ওসিডি কি একই জিনিস নাকি স্যার? একদম এক না, প্রেজেন্টেশন অনেক সময় একরকম মনে হয়, কিন্তু মেইন পার্থক্য হলো পার্সোনালিটি প্রবলেমটা ছোটকাল থেকেই থাকে, জন্ম থেকেই থাকে। আচ্ছা, এটা কোনো ডিউরেশন পাওয়া যায় না। আমার অসুখটা 1 বছর, 2 এটা তো বছর, স্বভাবই এরকম। স্বভাবই এরকম। আমরা যদি জিজ্ঞেস করি তুমি কতদিন থেকে অসুস্থ, সে ঠিক মিলাতে পারে না, বা ছোটকাল থেকেই অসুস্থ। কিন্তু যদি ওসিডি হয় তখন বলবে যে 6 মাস থেকে, 1 বছর থেকে, 5 বছর থেকে। এটাই মেইন পার্থক্য। সিমটমের মধ্যে কন্টিনিউশনটা বেশি এতে পার্সোনালিটি ডিসঅর্ডার, ওসিপিডি বলে, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আর ওসিডিটার নির্দিষ্ট ডিউরেশন থাকে। ওসিপিডিটার প্রগনোসিসটা ইউজুয়ালি তুলনামূলক ওয়ার্স হয়, খারাপ হয়। আচ্ছা, কারণ এটা তো তার মনের অংশ হয়ে গেছে, তার যে সাইকোলজিক্যাল স্ট্রাকচার, সাইকোলজিক্যাল কনস্টিটিউশন অফ দ্য মাইন্ড, ওই মাইন্ডের মধ্যে অবসেশন ঢুকে আছে, যার জন্য এটা চিকিৎসা করা একটু ডিফিকাল্ট হয়, আচ্ছা, এবং প্রগনোসিসটা, আউটকামটা তুলনামূলক খারাপ হয়। তখন এটাও একটা হতে পারে, এই ধরনের অবসেসিভ স্বভাবযুক্ত মানুষও থাকতে পারেন। স্বভাব মানেই হলো আসলে পার্সোনালিটি, যেটা তুমি বললে সেটাই আর কি। থ্যাংক ইউ স্যার। স্যারের সাথে যেটা আলোচনা হচ্ছিল, সাপোজ ওসিডির সাথে ওসিপিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সঙ্গে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এক ধরনের মিল বা অমিলের ব্যাপার। আপনি আগের আলোচনায় সিজোফ্রেনিয়া শব্দটা এনেছিলেন। আমরা সিজোফ্রেনিয়া নিয়ে তো আলোচনা করেছি পৃথকভাবে, কিন্তু আপনি কি আমাদের সংক্ষেপে বলবেন কিনা যে এই যে সিজোফ্রেনিয়ার সাথে ওসিডির আসলে কি, আপনাদের কি ধরনের ডিলেমা হচ্ছে, মিল কি অমিল কি? এটা একটা ভয়ঙ্কর একটা ডায়লেমাও, কিন্তু আমাদের টেক্সট বইয়ে এটা দূরত্ব অনেক। মানে সিজোফ্রেনিয়া এক জায়গায় আছে, যেমন স্যার তো শুরুতে যেটা বলেছিলেন যে এটা একটা লঘু মানসিক রোগ, হ্যাঁ, মাইনর মেন্টাল ইলনেস। আবার সিজোফ্রেনিয়াকে আমরা বলছি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, তো এখানে একটা বাস্তবের সমস্যা হয়ে দাঁড়ায়। এখানে কিন্তু সিজোফ্রেনিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু থট ডিসঅর্ডার বলা হচ্ছে। ওসিডিতে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু অবসেশন পাচ্ছে, যেটার অংশ কিন্তু আসলে থট। বাস্তবে যখন আমাদের সামনে রোগীরা এসে উপস্থিত হন, অনেক ক্ষেত্রে কিন্তু এটা খুবই অস্পষ্ট হয়ে যায়। এবং যদিও আমরা বারবার করে বলছি যে ওসিডি রোগী খুবই কষ্ট পান, কারণ বুঝতে পারেন এটা একটা অস্বাভাবিক চিন্তা হচ্ছে, তার মানে তার ইনসাইট আছে আমাদের পরিবেশে। আমরা যখন ওসিডিতে অনেক দিন ধরে যদি ভুগি, একজন মানুষ ধরা যায় 10 বছর ধরে ভুগছেন, 15 বছর ধরে ভুগছেন, উনি কোনো চিকিৎসা নেননি, তখন কিন্তু ওসিডির একটা গুরুতর পর্যায়ে আছে, ওসিডি উইথ পুর ইনসাইট। তার মানে উনি তখন কিন্তু এটার সাথে আপোষ করে ফেলেছেন, তখন উনি কিন্তু মনে করেন এইভাবে হাত ধোয়াটা দরকার আছে। এটাই হলো স্বাভাবিক। এই পর্যায়ের সাথে কিন্তু সিজোফ্রেনিয়া আলাদা করে ফেলাটা খুব মুশকিল, কারণ ওনার আচার আচরণ, জীবনযাপন, সবার সাথে সামাজিক মেলামেশা সব কিছু কিন্তু অনেকখানি কিন্তু মিলে যায়, যেটা কিন্তু আলাদা করা কঠিন। এবং অনেক ক্ষেত্রেই আমি আসলে শুরুর দিকে যে কথাটা যোগ করা দরকার ছিল, শিশুরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গুলিয়ে ফেলে, যে এই চিন্তাগুলোকে অনেক ক্ষেত্রে কিন্তু কথা আকারে উপস্থাপন করে, যে কথা বলে। যখন এভাবে একটা শব্দ বা বাক্য উপস্থাপিত হয় আমাদের সামনে যে আমাকে করতে বলে, তখন কিন্তু আমরাও কিন্তু একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। এবং এই ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করারও দরকার আছে, যে আসলে ওসিডি নাকি হচ্ছে স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া। তবে এটা বলে রাখা ভালো, সিজোফ্রেনিয়ার রোগটার অনেক ক্ষেত্রে কিন্তু প্রোড্রোম হিসাবে কিন্তু ওসিডির লক্ষণগুলো দেখা দেয়। এটাও কিন্তু আরেকটা কনফিউশনের একটি কারণ। এবং যাদের সিজোফ্রেনিয়া রোগটা ডায়াগনোসিস হয়েছে, একদম নিশ্চিত অন্য সব বৈশিষ্ট্য আছে, তাদেরও কিন্তু ছোট্ট একটা অংশের কিন্তু ওসিডির একেবারে যা যা থাকার কথা সব কিছুই থাকবে। তবে এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা সাবধানতা অবলম্বন করার দরকার আছে, যে শুধুমাত্র সূচিবাই বললেই আমরা অনেক ক্ষেত্রে যেন আমরা একটু ডানে বামের জন্য একটু খুঁজে দেখি। তার মানে এটা তো আসলে ঠিক ধরা যাচ্ছে না, কেমন যেন পিছলে পিছলে বের হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা অবশ্যই বলবো যে যত্নের সাথে, সময়ের সাথে সময় নিয়ে যদি কথা বলা যায়, ইতিহাস নেওয়া যায়, নির্ণয় করা সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আপনার কাছে আসছি। তো এই যে আমরা তার কারণগুলো জানলাম, কিছু তার সিমিলার কিছু অসুখের সাথে মিল অমিল সম্পর্কেও জানলাম, আমরা যদি এবার একটু ব্যবস্থাপনার দিকে আসি, আপনি স্যার কিছুটা বলছিলেন আগের কথায়, যে তাহলে আমাদের এটার ম্যানেজমেন্টটা কেমন হবে, চিকিৎসা পদ্ধতিগুলো কেমন আসলে? ম্যানেজমেন্ট যদি আমরা বলি, প্রথমে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে।
এবং আমরা যারা বিশেষজ্ঞ তারা হয়তো ডায়াগনোসিস করা আমাদের পক্ষে ইজিয়ার হয়, কিন্তু যারা সাধারণ মানুষ বা অন্য ডিপার্টমেন্টের চিকিৎসক বা অন্যরা ওরা কিন্তু সবসময় ডায়াগনোসিস করাটা তো ইজি না, কারণ ডায়াগনোসিসের মধ্যে একটা এক্সক্লুশন পয়েন্ট থাকে। এই অবসেশন কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কারো যদি এপিলেপসি রোগ থাকে তার মধ্যে কিন্তু পরে অবসেশন দেখা যায়। কারো যদি এনকেফালাইটিস হয়, মেনিনজাইটিস হয়, হেড ইনজুরি হয়, তাদের মধ্যে কিন্তু ওসিডি হতে পারে। আচ্ছা, তো আমি প্রথমে যদি ওই জিনিসটার প্রতি অ্যাটেনশন দিতে হবে, এপিলেপসি কন্ট্রোল, হেড ইনজুরি ম্যানেজমেন্ট, এনকেফালাইটিস, তারপরে আমি অবসেশনটা ডিল করব, এইটা একটা বিষয়। আরেকটা হলো আমাদের সিজোফ্রেনিয়ার যে কথাটা আসলো, সিজোফ্রেনিয়া সেটা কিন্তু একটা বড় রোগ, আর অবসেশনটা হলো ছোট রোগ। এখন আমার যদি এমন কনফিউশন হয় এটা কি অবসেশন না সিজোফ্রেনিয়া, তখন কিন্তু আমাকে কনফার্ম হতে হবে, দরকার হলে কয়েকবার সিটিং দিতে হবে, আমাকে ফলো আপ করতে হবে, অন্য কলিগদের সাথে কথা বলতে হবে যে এটা কি ডেলিউশন মানে ফলস বিলিফ, সে বারবার হাত ধুচ্ছে, সে বিশ্বাসই করছে যে আমার হাতে ময়লা, তখন কিন্তু সিজোফ্রেনিয়ার দিকে যাবে, কারণ এটা ফলস বিলিফ হবে। 5 বার হাত ধোয়ার পরেও সে বলছে যে ময়লা, কিন্তু অবসেশন রোগীরা সাধারণত বুঝে যে ময়লা নাই, কিন্তু সে কন্ট্রোল করতে পারে না, তাকে ধুইতেই হবে, না দিলে হবে না। তো এই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ সিজোফ্রেনিয়া হলে কিন্তু আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগের দিকে যাব, হ্যালোপেরিডল, ট্রাইক্লোফেরাজিন, রাসপেরিডন, এগুলো। আর অবসেশন হলে কিন্তু আমরা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট প্লাস ফিজিক্যাল ম্যানেজমেন্ট দুইটাই দেবো। তো ডায়াগনোসিসটা করতে গেলে আমাদের ইনভেস্টিগেশনও লাগে। অনেকে মনে করে যে এটা আবার ইনভেস্টিগেশন কেন, আমাদের ইজি লাগতে পারে, সিটি স্ক্যান লাগতে পারে, তারপরে আমাদের যেমন একটা এএসও টাইটার, একটা সিম্পল জিনিস, পান্ডাস বলে একটা কথা আছে, পিডিয়াট্রিক অটো ইমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যাদের ছোটোকালে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয় ওদের ক্ষেত্রে কিন্তু ওসিডি বেশি হয়। এখন ওই যে যাদের এএসও টাইটার বেশি, আমি যদি এখানে তাকে প্যানক্সিমিথাইল, পেনিসিলিন, ওরাসিন এই সমস্ত ওষুধ দেই 1000, 1200, 1500 কিন্তু তার এএসও টাইটার, তখন কিন্তু এএসও টাইটার কমে গেলে কিন্তু ওসিডির ইন্টেন্সিটিও কমে আসতে পারে। এই যে পান্ডাস একটা রোগ আছে, পিডিয়াট্রিক্সিয়ান ওনারা ডাক্তাররা এটা ওনারা ডায়াগনোসিস করেন। তো আমি কথাটা এই জন্য বললাম, আমাদের অর্গানিক কজগুলো কিন্তু এক্সক্লুড করতে হবে, মানে এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের বিষয় আসে, ইনভেস্টিগেশন লাগবে। তারপর আমরা যদি বলি যে ফিজিক্যাল ট্রিটমেন্ট এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা আমার মনে হয় ইম্পর্টেন্ট বেশি এই জন্য, কারণ আমার যদি নিজের উপরে কন্ট্রোলটা না আসে, সেলফ কন্ট্রোলটা না আসে, আমি ওষুধ দিয়ে কমিয়ে রাখলাম, কিছুদিন পরে কিন্তু আবার এসে যায়। যেন ওষুধের সাপোর্ট দেবে, সেদিন নিজের উপরে কন্ট্রোলটা হারিয়ে ফেলছে, সেটা ওষুধের সাপোর্ট দেবে। আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কি শুধু অবসেসিভ থট না অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যদি কম্পালশন না থাকে তখন কিন্তু আমরা কম্পালশনের দিকে অতটা নজর দেবো না, তখন আমরা থট স্টপিং, থট ডিস্ট্রাকশন, এই ধরনের বিভিন্ন আমাদের টেকনিক আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করি। তারপরে আমরা রিল্যাক্সেশন টেকনিকের কথা বলি, ডিপ ব্রিদিংয়ের কথা বলি আমরা, তারপরে প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন, অ্যাংজাইটি বেশি হয় সেই কারণে, কিন্তু স্পেসিফিকভাবে থট স্টপিং, থট ডিস্ট্রাকশন এই বিষয়গুলো বেশি আসে। আর যদি কম্পালশন হয় তখন আমরা এক্সপোজার অ্যান্ড ইপিএস যেটা বলে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন সেগুলো করি। এখন এক্সপোজার আমি কিসে করব? যদি আমার নিটনেস হয়, ডাস্টের বিষয় এক ধরনের করব, যদি আমার অ্যাঙ্গারের বিষয় হয় তাহলে আরেক রকম করবো, অ্যাঙ্গার ম্যানেজমেন্টের বিষয়টা করব। যদি আমার অন্য কোনো বিষয় হয়, ডাউটের বিষয় হয়, চেকিংয়ের বিষয় হয়, তখন আমি এক্সপোজারটা ওইভাবে করব। তো এটা আমরা ব্রড হেডলাইনে ইআরপি বলি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। সাথে কিন্তু ওষুধ না দিলে খুব বেশি হলে, বেশ করে সিভিয়ার কেসে ওষুধটা এসেনশিয়াল, কারণ ওষুধ দিয়ে কমাতে না পারলে তখন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া যায় না। অনেকে আমরা মনে করি বা বলে থাকি যে ড্রাগের দরকার নেই, কিন্তু যখন সিভিয়ার হয় তখন কিন্তু আগে ওষুধ দিয়ে কমাতে হয়। কমালে সে এমন একটা লেভেলে আসে যখন সে সাইকোলজিস্টের সাথে বা সাইকিয়াট্রিস্টের সাথে তখন কমপ্লাই করতে পারে বা সাইকোথেরাপির জন্য। এর জন্য দুটোই খুব বেশি ইম্পর্টেন্ট। আর ওষুধের একটা বেনিফিট হলো এটা তো কস্ট ইফেক্টিভ। আমি আজকে ডোজ দিলাম, 3 দিন পরে রোগীটা ইমপ্রুভ করলো, কিন্তু সাইকোথেরাপি কাউন্সিলে কিন্তু সময় লাগে। এই জন্য আমার মনে হয় ওষুধ দিয়ে একটু কমিয়ে, যেখানে সিভিয়ার কেস, তারপরে আমি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো দিলাম। ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। অবসেশন কিন্তু ভালো হয়ে যায় এটা আমরা সহজে বলি না, এটা কোর্ট যদি আমরা বলি এটা উঠানামা করে, ফ্লাকচুয়েটিং। স্যার আমি আসবো আপনার কাছে স্যার বিষয়গুলোতে একটা বিরতির পরে। ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। স্যার আমরা সময় হয়েছে স্যার আরেকটা বিরতি নেবার, আমরা বিরতির পরেই ফিরছি। ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার আপনি একটা কথা বারবার বলছিলেন, আমরা আগেও বলেছেন যে রাগের ব্যাপারটা, মানে তার মানে রাগী মানুষদের মধ্যে কি স্যার এই ওসিডি থাকার পসিবিলিটি অনেক বেশি থাকে? আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখি যে সেখানে কিন্তু আসলে তার লক্ষণগুলোর মধ্যে ওসিডি একটা লক্ষণ হিসেবে উপস্থিত, তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে নাই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে কোনো বর্ডারলাইন পার্সোনালিটির একটা পেশেন্টের কিন্তু রাগ যেমন তার একটা অন্যতম কোর ফিচার, এই
এক ধরনের রিপিটেশনস বা এই ওসিডিটাও এক ধরনের কোর ফিচার হিসেবে দেখা যায়, কিন্তু যদিও সেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে নেই। তো রাগের সাথে স্যার সম্পর্কটা যদি একটু খুলে বলতেন। অবসেশনে যে কন্টেন্ট বলছি, একটা কন্টেন্ট কিন্তু অবসেসিভ ইম্পালস, ডার্টস একটা, ক্লিনলিনেস একটা, ডাউট, চেকিং, এগুলো কিন্তু আছে। একটা কন্টেন্ট কিন্তু অবসেসিভ ইম্পালস, এই ইম্পালসটা যখন আসে সেটা কন্ট্রোল করতে পারে না। এবং আমরা যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বলি, এপিসোডিক ডিসকন্ট্রোল বিহেভিয়ার একটা রোগ আছে, আচ্ছা, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, এগুলো কিন্তু অবসেসিভ স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। তো এই জন্য আমরা যখন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট দিতে যাই, বদরাগে মানুষের চিকিৎসা দিতে যাই, তখন কিন্তু আমাদের অবসেশন লাইনে আগালে ওটা মাথায় রাখলে চিকিৎসাটা ভালো হবে। এমনিতে আমরা বিভিন্ন রকম থেরাপি দেই, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ডাইলেক্টিভ বিহেভিয়ার থেরাপি, অন্যান্য থেরাপি, কিন্তু অবসেশন স্পেকট্রামের মধ্যে ফেলে যদি চিকিৎসা দিই তাহলে ড্রাগ ট্রিটমেন্ট এবং অন্য চিকিৎসাগুলো ভালো হবে। আচ্ছা, যেমন আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমি ড্রাগ যদি প্রেফার করি যারা বদরাগী তাদের ক্ষেত্রে, তাহলে আমি কোন ড্রাগটা প্রেফার করবো? অবসেশনে যে ড্রাগগুলো দেই তখন আমি অ্যামিট্রিপ্টিলিন প্রেফার করবো না, রাইট, ইমিপ্রামিন প্রেফার করবো না, তখন আমি ক্লোমিপ্রামিন প্রেফার করবো এবং এসএসআই প্রেফার করবো। কারণ হলো কি, আমি এটা অবসেসিভ স্পেকট্রাম ডিসঅর্ডারে যে চিকিৎসাটা দিই, ড্রাগ ট্রিটমেন্টটা, সেই লাইনে আগাবো। এছাড়া তো অন্য চিকিৎসা লাগবেই, আচ্ছা, ডিবিটি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়। থ্যাংক ইউ স্যার। ডাক্তারদের ওষুধের মাধ্যমে হেল্প করার একটা টেন্ডেন্সি থাকে এবং এটা ইফেক্টিভ, কিন্তু ওষুধ টেন্ডেন্সিটা আমরা কি এইভাবে মোটা দাগে বলতে পারি যে কোনটা আসলে যে ওষুধ বেশি কার্যকর নাকি সাইকোথেরাপি বা এই কাউন্সিলিং বেশি কার্যকর? কিছু কিছু রোগে তো ওষুধ অবশ্যই বেশি কার্যকর, বিশেষ করে পার্টিকুলারলি ওসিডির ক্ষেত্রে স্যার? ওষুধের ক্ষেত্রে যদি সিভিয়ার হয় অবশ্যই ওষুধ আগে, আচ্ছা, তারপরে অন্য চিকিৎসাগুলো আসবে। সাইকো এডুকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস, রোগ সম্পর্কে ধারণা দেওয়া। ধারণা না দিলে তো আলটিমেটলি সে বুঝবে না আমি কী করছি। প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আর যদি মাইল্ড কেস হয় তখন হয়তো আমি ড্রাগটা আগে দিলাম না বা লো ডোজ দিলাম, মডারেট কেস। কিন্তু সিভিয়ার কেস হলে অবশ্যই ওষুধ আগে আসতে হবে, কারণ সিভিয়ার কেস হলে যারা সাইকোথেরাপি করবেন তারা রোগীর সাথে কমিউনিকেট করতে পারবেন না, রেপো এস্টাবলিশ করতে পারবেন না, কারণ সে অলওয়েজ অকুপাইড উইথ হিজ অর হার থট অ্যান্ড অ্যাক্টিভিটি। এবং সেখান থেকে আমি যতই চেষ্টা করি বের করা যাচ্ছে না। এজন্য আমি দেখেছি সাইকোলজিস্টরাও কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে রোগী রেফার করে, বলে স্যার ওকে ম্যানেজ করতে পারছি না, তো আমার কাছে কেন পাঠালে? স্যার আপনি একটু ওষুধ দিয়ে কন্ট্রোল করে দেন, তারপরে আমি বাকি সাইকোথেরাপি দেবো। এই জন্য সিভিয়ার কেসে অলওয়েজ মেডিসিন ফার্স্ট, তারপরে ফলোড বাই সাইকোথেরাপি, কাউন্সিলিং। আর সাইকো এডুকেশন সব জায়গায় লাগে, সেটা সিভিয়ার, মাইল্ড। আর মাইল্ড মডারেট কেস হলে হয়তো সাইকোথেরাপিটা আগে আসবে। আচ্ছা, আর সাইকোথেরাপির মধ্যে আমি বিহেভিয়ার থেরাপিটা বেশি ইম্পর্টেন্ট, ইআরপি। এখানে বসে রোগীর সাথে কথা বলার চাইতে তাকে যে বিহেভিয়ারটা কন্ট্রোল করা, তার তো সমস্যা হলো সে একটা স্পেসিফিক টাইপের অল্টারনেট বিহেভিয়ারটা তাকে প্র্যাকটিস করা। হ্যাঁ, ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, যেটা সেটা করা। থট স্টপিং, কীভাবে থট কন্ট্রোল করা যায়, সেই বিষয়গুলো শেখানো খুব জরুরি। আমাদের একটা সমস্যা আছে, আমরা অনেক সময় কাউন্সিলিং সব পেশেন্টকে একরকম করি। ডিপ্রেশনের রোগীকে যে সাইকোথেরাপি দেয়, কাউন্সিলিং দেয়, অবসেশনের রোগীকে একই জিনিস দেয়, কনভার্সন ডিসঅর্ডার একই জিনিস দেয়, অ্যাংজাইটি ডিসঅর্ডারকে একই জিনিস দেয়। এই পার্থক্যটা বোঝা হইলে বিশেষজ্ঞের দায়িত্ব, ওনার জানা দরকার। এখানে স্পেসিফিক কোনটার একটা রোগী তো আমার কাছে অনেকবার আসবে না, অনেকগুলো সেশন দেওয়ার মতো তার সক্ষমতাও নাই, সময়ও নাই। তো আমি যদি আমার মতো করে আরম্ভ করি তাহলে হবে না। এটা অনেকে বলে 8টা সেশন দিয়েছি, 10টা সেশন দিয়েছি, কিন্তু রোগী ইমপ্রুভ করে নাই। 8টা সেশন সে তো এই অবসেশনের জন্য স্পেসিফিক দেয় নাই, সেটা জেনারেল কাউন্সিলিং, জেনারেল সাইকোথেরাপি শিখেছে, ওইটাই সে সব জায়গায় অ্যাপ্লাই করে। তো আলটিমেটলি হবে না। তো বুঝতে পেরেছি, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটা ভুল করি। আমি এবার ডক্টর হানুল স্যার আপনার কাছে আসছি। এই যে আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে স্যার বেশ বিস্তারিতই বললেন, তো আসলে বাস্তবে ফলাফলটা কেমন? এই যে আপনারা কথায় উঠে এসছে যে এই রোগটা আসলে শুরু মানে খুব যেতে চায় না, বারবার ফিরে ফিরে আসে, বা এই যে কিছুদিন ভালো থাকছে, বা এই সার্জিটা বলছেন যে একটা ওঠানামার ব্যাপার থাকে, তার মানে কি এটাকে আমরা বলতে পারি যে একটা লাইফ লং ডিসঅর্ডার? সেক্ষেত্রে চিকিৎসাটাও কি লাইফ লং? অনেক পেশেন্ট আমাদেরকে কিন্তু প্রশ্ন করে যে আমি আসলে ওষুধটা কয়দিনের জন্য খাই। এটা নিয়ে একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে যে আসলে কতদিন খেতে হবে। বা এই থেরাপিও যদি নেয় কেউ, যে কাউন্সিলিং সার্ভিস যদি নেয়, সাইকোথেরাপি, এটাও কি সে আসলে কয়দার নিবে বা এবং কয়দিন ধরে নেবে? সবার আগে যে কথাটা আসতে চাই যে এক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু খুবই কি বলা যায়, একটা ভালো পুরস্কার পাওয়া যায়। অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসাবে কিন্তু আমাদের কাছেও ভালো লাগে, কারণ একজন মানুষের যে ভয়ঙ্কর কষ্ট, সেখান থেকে কিন্তু ওষুধ যখন সাড়া দেয় রোগীর পাশাপাশি কিন্তু আমাদের কাছেও একটা ভালো লাগা তৈরি করে। তবে এটা ঠিক সবাই সমান সৌভাগ্যবান নন। বিশেষত যখন আমাদের রোগটা শুরু হয় এবং ওষুধ শুরু করার মধ্যে একটা দূরত্ব থাকে, তখনও কিন্তু ওষুধের সাড়া আসতে দেরি হয়। এবং অন্যান্য যে মানসিক রোগগুলোর সাথে এটা একটা পার্থক্য আছে, যে অন্য যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে যেমন ধরা যায় হচ্ছে খুব দ্রুতই কিন্তু আমরা হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাই, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে কিন্তু চোখে পড়ার মতো একটা পরিবর্তন ঘটে। বিশেষত দীর্ঘমেয়াদী ওসিডির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যথাযথ ডোজ থাকা সত্ত্বেও কিন্তু রেজাল্ট আসতে সময় লেগে যায়। কখনো কখনো বলা হয় 2 মাস 3 মাস পরেও কিন্তু রেজাল্টটা আসে।
তো এই ক্ষেত্রে ধৈর্য ধরাটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ অনেক ক্ষেত্রে আমরা হয় ওষুধ আমি খাচ্ছি, আমার তো লাভ হচ্ছে না, এই জায়গায় আশ্বস্ত করার দরকার আছে। এবং আসলে কতদিন লাগবে এইরকম টেলিভিশন প্রোগ্রাম যদি আমরা সংখ্যা বলে দিই, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি করার আশঙ্কা আছে, যে এটা হবে কিন্তু আসলে রোগ ভিত্তিতে, এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম, কারো কারোর ক্ষেত্রে কিন্তু 2 বছর লাগতে পারে, কারো কারোর ক্ষেত্রে 3 বছরও লাগতে পারে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, যে শুরুটা করতে হয় দীর্ঘমেয়াদ দিয়ে, আচ্ছা, যেন ওসিডিটা আবার ফেরত না আসে। তবে এটা নির্ভর করবে শুধুমাত্র তো আসলে ওসিডি নিয়ে অ্যান্টিবায়োটিক কোর্সের মতো এটা নির্দিষ্ট বলার সুযোগ এটা এমন না যে আমি 7 দিন খেলাম হ্যাঁ। আমাদের কাজটা শেষ হয়ে গেল। রাইট। আর এর পাশাপাশি ওষুধের পাশাপাশি আমাদের জীবনযাত্রা পরিবর্তনটা কিন্তু জরুরি। এবং আমরা যদি জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে কিভাবে আমাদের চাপ সামলাবো, আমাদের রুটিনটা কিভাবে ম্যানেজ করব, খাবার দাবারের রুটিন, আমাদের পাশাপাশি এখন তো ডিভাইসের একটা আসক্তি চলে এসছে, সব কিছু মিলেই কিন্তু সুস্থতা। আমরা কিন্তু আবার যেন শুধু ওষুধের জন্য আমরা আটকা না পড়ি, আমরা যদি জীবনযাত্রা পরিবর্তন করতে পারি, ওষুধটা যদি নিয়মিত খাই এবং দক্ষ কাউন্সিলর যদি তত্ত্বাবধানে থাকি, তাহলে এখান থেকে কিন্তু একটা মানসম্পন্ন জীবনযাপনে পৌঁছানো সম্ভব। আচ্ছা, উই আর নট গ্যারান্টি দিচ্ছি না যে এটা একদম 100% নির্মূল করা যাবে, কিন্তু শতকরা 80 থেকে 90% মতন কিন্তু হচ্ছে যে ওসিডির যে ভয়ঙ্কর কষ্ট, সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। তো স্যার আমি আপনার কাছে আসছি যে এই যে ম্যানেজমেন্টের মধ্যে পরিবারের ভূমিকাটা স্যার কেমন? কারণ একা একা যে ফাইট করছে বা তার অনেক সিমটমের সঙ্গে কিন্তু পরিবারের একটা সম্পৃক্ততা থাকে। একটা মানুষ যদি ওয়াশরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াশরুম দখল করে বসে থাকে, নিশ্চিতভাবে পরিবারও একটা রিপারকেশন হয়। তো তাকে এই যে পরিবর্তিত জীবন ব্যবস্থা, যেটি রানুল স্যার বারবার বলছেন যে তার লাইফ স্টাইলে একটা চেঞ্জ আনতে হবে, মডিফিকেশন করতে হবে, সেগুলো তো নিশ্চয়ই পরিবারের একটা ভালো সমর্থন দরকার। সেটা একটু যদি খুলে বলেন। খুবই গুরুত্বপূর্ণ। 18 ঘন্টা বাথরুমে, 24 ঘন্টা বাথরুমে থাকে, এরকম পেশেন্ট আমি পেয়েছি। তার খাওয়া, গোসল করা সব কিছু কিন্তু বাথরুমেই। তো এটা একটা খুব ডিস্ট্রেসিং ইস্যু। খুবই স্বাভাবিক। যে পেশেন্ট তার জন্য কতটা ডিস্ট্রেসিং এবং ফ্যামিলির জন্য কতটা ডিস্ট্রেসিং। একটা আমি স্যার একটু যোগ করি স্যার, আমার একটা পেশেন্ট পেয়েছিলাম, ভদ্র মহিলা, উনি ওসিডির জন্য ওয়াশরুম থেকে উনি কাপড় খুলে উনি ওনার রুমে যাবেন, যাতে ময়লা না, কাপড়ের মধ্যে যাতে ময়লা না লেগে যায়। এখন এইটা যে কি পরিমাণ ডিস্ট্রেসফুল তার জন্য, কারণ তার সে কাপড় পরে যেতে পারে না, কারণ তার ধারণা কাপড়ে ময়লা লেগে যাচ্ছে, তার সন্তানের সামনে দিয়ে যেতে হচ্ছে। ছোট বাসা, সে বেসিক্যালি আশ্রিত তার বাবার বাড়িতে, হাজবেন্ড মারা গেছে। তো এটা তো তার লাইফ স্টাইলকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একদম। ক্যান্সার হলে মানুষের চিকিৎসা হবে, অথবা সে কিছুদিন বাঁচবে, অথবা সহসার তার কিছু একটা খারাপ কিছু হবে। এই ওসিডি কিন্তু সারা জীবনের জন্য ক্যান্সার, এত কষ্ট। এবং ক্যান্সার কিন্তু শুধু রোগীর জন্য না, পুরো ফ্যামিলির জন্য। এবং এই ফ্যামিলি পুরা একটা অশান্তির মধ্যে পড়ে যায়, এবং তাদের পুরা যে ডেইলি যে ফ্যামিলি যে ডিনামিক্স পুরা চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তুমি যেটা বললে, সেটা সাইকো এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গার্ডিয়ানদেরকে এবং পেশেন্টকে প্রথমে নেচার অফ দ্য ইলনেস, কোর্স অফ দ্য ইলনেস, এবং আমরা যদি বলি যে ওসিডি আলটিমেটলি কী হয়, এটা ফ্লাকচুয়েটিং। একটা শব্দ যদি বলি, ওসিডির কোর্স হলো ফ্লাকচুয়েটিং, উঠানামা করে। এই উঠানামা যে করে, এই আন্ডারস্ট্যান্ডিংটা ওনাদেরকে দিতে হবে এবং ওনাদের বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় আমরা কথা বলি, কিন্তু ওনারা আমাদের কথার দিকে অ্যাটেনশন দেয় না। ওসিডির পেশেন্টের সাথে আমি কথা বলছি, কিন্তু তার অবসেশনের জন্য সে আমার কথার দিকে নজর দিচ্ছে না। কারণ আমি মনে করি যে সে সব বুঝছে, আসলে কিছুই বোঝে নাই, কারণ সে অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল, তার মাথার মধ্যে ওই অবসেশনটাই ছিল। এই জন্য সময় দিয়ে বারবার বলে তাকে আগে সাইকোলজিশন করতে হবে। এবং এটা যে উঠানামা করে, স্ট্রেস পড়লে বেড়ে যাবে। স্ট্রেস যখন কম থাকে পার্সোনাল লাইফে, ফ্যামিলি লাইফে, তখন এটা কম থাকবে, আর স্ট্রেস পড়লেই বেড়ে যাবে। বাচ্চাদের ওসিডির একটা অন্যতম প্রেসিপিটেশন হলো, বেড়ে যাওয়ার কারণ হলো একাডেমিক স্ট্রেস। আচ্ছা, ওদের কোনো সোশ্যাল লাইফ নেই, খেলাধুলা, বন্ধুবান্ধব কিছুই নেই, শুধু লেখাপড়া, শুধু ফার্স্ট হতে হবে, শুধু GPA 5 পেতে হবে। এই স্ট্রেসের কারণে তখন ওদের মধ্যে এক ধরনের হেজিটেশন দেখা দেয়। গার্ডিয়ান চায় যে খুব ভালো পারফরমেন্স, কিন্তু পারে না, তখনই তার মধ্যে কিন্তু অবসেশন আসে। যদিও রোগটা অবসেশন, কিন্তু বাচ্চাদের কিন্তু অ্যাংজাইটির কারণে কিন্তু অবসেশন দেখা দেয়। সেটা একটা বিষয়। তো এই সাইকোলজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বলতে হবে, এটা উঠানামা করে। আরেকটা ওনাদেরকে বলতে হবে, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। আজকে আপনি আমার কাছে আসছেন, গত 2 সপ্তাহ থেকে আমি চিকিৎসা দিচ্ছি, ভালো আছেন, এর মানে এ নয় যে সারা জীবনের জন্য তার চিকিৎসা হয়ে গেছে। আপনার কিন্তু ফলো আপে আসতে হবে, এবং এটা মাঝে মাঝে বাড়তে পারে। বাড়লে কিন্তু আপনি হতাশ হবেন না, একবার বাড়লে আবার কিন্তু কমবে। সেই জন্য ফলো আপটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্যার আমি আপনার কাছে আসছি, আমাদের সর্বশেষ বিরতিতে যাবার সময় হয়েছে, বিরতির পরে ফিরছি।
ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্য। স্যার যেটি বলছিলেন, তার মানে এই যে সাইকো এডুকেশনটা, এটা আমাদের শুধু পেশেন্টকে দিলেই চলবে না, পেশেন্টের ফ্যামিলিদেরকেও দিতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকেও এটা বুঝতে হবে। তাহলেই হয়তো পেশেন্টের যে কমপ্লায়েন্স সেটা মানে বাড়বে, বা সে ঠিকমতো ডাক্তারের কাছে আসা, ফলো আপ করা এবং নিয়ম মতো বা নিয়ম মাফিক ঔষধ বা অন্যান্য যেসব সেবাগুলো আছে সেগুলো নেওয়া। এটা একটা বিষয় হলো, আমরা কাউন্সিলিং যে শব্দটা বলি এটা একটা ব্রড টার্ম, কিন্তু এখানে বিহেভিয়ার থেরাপিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সে যে 3 ঘন্টা বাথরুমে থাকে, আমি তাকে বলে দিলাম আপনি 10 মিনিটের বেশি বাথরুমে থাকতে পারবেন না, সে বলবে আমি তো পারি না, আমার তো পরিষ্কার হয় নাই। তখন আমাদের বলতে হবে যে পরিষ্কারটা আমরা চাই না, আমরা টাইমটা চাই, একটা লিমিট তৈরি করে দেওয়া হয়। বিহেভিয়ার থেরাপি অনেকে বলে সিবিটি কিন্তু সে জানে তার এটা খারাপ জিনিস, সেটা কিন্তু বেরোতে পারে না। এই জন্য বিহেভিয়ারটা চেঞ্জ হলে কগনিশনটা, থটটা অলরেডি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই জন্য ওসিডিতে আমার মনে হয় যদি আমরা কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলি, গার্ডিয়ানদেরকে যদি আমরা অ্যাকসেপ্ট করা, ওরা বলে স্যার আপনি একটু কাউন্সিলিং করেন, 5টা সেশন দেন, আমার কোনো অসুবিধা নেই, টাকার সমস্যা নেই। কিন্তু শুধু কাউন্সিলিং হবে না, তাকে বিহেভিয়ার শেখাতে হবে, হাউ টু কন্ট্রোল হিজ অর হার বিহেভিয়ার। তো যারা আমরা থেরাপিস্ট, যারা আমরা চিকিৎসক বা সাইকোলজিস্ট, আমার মনে হয় অবসেশনে বিহেভিয়ার থেরাপিটা বেশি টার্গেট করা উচিত। যেমন আমরা যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনের কথা বললাম, এটা কি? ওটা তো বিহেভিয়ার থেরাপি। থট স্টপিং, এটা কি? এটাও তো বিহেভিয়ার থেরাপি। থট ডিস্ট্রাকশন, এটাও বিহেভিয়ার থেরাপি। এই জন্য আমরা যদি কম সময়ে চিকিৎসা করতে চাই, তাহলে বিহেভিয়ার থেরাপিটা বেশি দিতে হবে, এটা মানতে হবে। বাসা যারা থাকে, আমি যে রুটিন করে দিলাম যে তুমি এতক্ষণ বাথরুমে থাকবা, উজু করতে গেলে তুমি 3 বারে বেশি হাত দেবে না, বলে স্যার উজু তো হয় না, উজু না হলে দরকার না, এটা আল্লাহ বুঝবেন। যেহেতু এটা ধর্মীয় বিষয়, আল্লাহ বুঝবেন, কিন্তু আল্লাহ বলছে 3 বার করতে, তুমি 3 বারই করো, তুমি 4 বার করো না। তো এগুলো পালন করাতে গেলে যারা পাশে থাকে ফ্যামিলি মেম্বার, যেমন গোসল করতে তার 3 ঘন্টা সময় লাগে, আমি বলে দিলাম যে 10 মিনিটের বেশি থাকা যাবে না। তো এই জিনিসটা তো ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট করবে তার মা বা ওয়াইফ বা বাসার লোক। এর জন্য ফ্যামিলির ইনভলভমেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর এটা ফ্লাকচুয়েটিং, এই কথাটা তাদেরকে বোঝানো খুব বেশি দরকার। থ্যাংক ইউ স্যার। রানু স্যার, আমি আপনার কাছে আসছি। এই যে আমরা তো মোটামুটি অবসেশন নিয়ে অনেক কিছু জানলাম, কম্পালশন নিয়ে জানলাম, বা এই রোগটি নিয়ে অনেক কিছু জানলাম, তো এখন তার সার্ভিসের প্রসঙ্গটা যদি আসে, এই যে এখানে চিকিৎসক লাগছে, সাইকিয়াট্রিস্ট লাগছে, তার বিহেভিয়ার থেরাপি বা বিভিন্ন থেরাপির জন্য সাইকোলজিস্টও লাগছে, ফ্যামিলি মেম্বারসদেরকে ইনভলভ করতে হচ্ছে। তো আমরা এই কম্প্রিহেন্সিভলি কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি? আসলে আমরা তো এই যে আমাদের যে জরিপ, জাতীয় মানসিক স্বাস্থ্য যে জরিপ হয়েছিল 2019 সালে, সেখানে তো দেখা যাচ্ছে প্রায় 0.6%, 12 লাখের মতো মানুষ যদি আমরা ধরি, 20 কোটি জনসংখ্যা ধরে, জনসংখ্যা বেশি হলে সেটা সংখ্যাও বাড়তে পারে, বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু বলছে যে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তো এই যে লক্ষ লক্ষ লোক এটাতে ভুগছে, তাদের জন্য আমরা কার্যকরী সেবা আমাদের যদি খুবই সংক্ষেপে বলতেন, কিভাবে আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি? এক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। আমাদের এক্ষেত্রে এই সুযোগটা দিতে চাই। যেমন ধরা যাক, সুনির্দিষ্টভাবে ওসিডির বিপরীতে কিন্তু ক্লিনিক পরিচালিত হচ্ছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও ওসিডি ক্লিনিক আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটও আছে, এবং পুরাতন যে মেডিকেল কলেজগুলোর যেমন চিটাগংয়ে কিন্তু আলাদাভাবে একটা ওসিডি ক্লিনিক আছে। আচ্ছা, এর পাশাপাশি মনোরোগবিদ্যার যতগুলো বহির্বিভাগ আছে, এটা সরকারি মেডিকেল কলেজেও যেমন, বেসরকারি মেডিকেল কলেজেও কিন্তু মনোরোগবিদ্যার বহির্বিভাগ আছে। এখানে গেলেও এই সংক্রান্ত আমরা একটা সেবা পেতে পারি। এটি গেল হচ্ছে রোগ নির্ণয় এবং হচ্ছে ওষুধ সংক্রান্ত। এর পাশাপাশি যখন আমাদের কাউন্সিলিংয়ের বিষয়টা যখন আসবে, এক্ষেত্রে কিন্তু সুলভে মানসম্পন্ন কাউন্সিলিং পাওয়াটা কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ। এবং মানসম্মত শব্দটাতে জোর দিতে চাই, কারণ আমাদের একটা বাস্তবতা হলো, যিনি একটু সুন্দর করে কথা বলেন তিনিও মনে হচ্ছে কাউন্সিলর, যিনি একটু ভালো যুক্তি দিতে পারেন তিনিও মনে হচ্ছে কাউন্সিলর, কিন্তু চিকিৎসাগত দিক থেকে কিন্তু আমরা এটাকে কাউন্সিলিং বলতে চাচ্ছি না। মানসম্পন্ন এবং আমাদের কার্যকরী যদি আমরা কাউন্সিলিং সেবা পেতে চাই, এক্ষেত্রে আমাদের অবশ্যই দ্বারস্থ হতে হবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আমাদের সাপোর্ট সিস্টেম আছে, কিন্তু কিছুটা হলেও আমাদের সেবা আছে। এর বাইরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও কিছুটা আছে, ঢাকা ইউনিভার্সিটিতেও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে সেখানেও কিন্তু সেবা পাওয়া যায়। এর পাশাপাশি নার্সিরো সাইকোথেরাপি ইউনিটে কিন্তু কিছু সেবা পাওয়া যায়। আচ্ছা, এর বাইরেও কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে প্রাইভেট সেক্টরে আলাদাভাবে হচ্ছে চিকিৎসাটা পাওয়া যায়। আরেকটি কথা না বললেই না, আমাদের দেশের যে রিসোর্স আছে, আমাদের সিনিয়র চিকিৎসকবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ অনেকে কিন্তু উইকেন্ডে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে যান। এই যে শুক্রবারেও কিন্তু আমরা ওনাদের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আমরা একটা চিকিৎসাটা শুরু করতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আপনার কাছে, আমাদের সময় প্রায় কাছাকাছি চলে এসেছি, শেষের দিকে। তো আমি স্যার আপনাকে একটা সাধারণ প্রশ্ন করব যে আপনি তো
বলতে গেলে বাংলাদেশের সাইকিয়াট্রিকে আজকে এই পর্যায়ে এসছে, যারা শুরুর থেকে ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের মধ্যে আপনারাও আছেন। তো আপনারা তো মানসিক স্বাস্থ্যের মানে শুরুটা দেখেছেন। আমি যদি বলতে চাই আগামী 10 বছর পরে আপনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্য কোথায় দেখতে চান? ভালো ভালো প্রশ্ন করেছ। আমরা খুবই আশাবাদী, এবং শুধু আশাবাদী না, এটা বাস্তব প্রমাণ আছে। তোমাদের মতো যারা সাইকিয়াট্রিতে আসলে এই যে টিভি প্রোগ্রাম করছো, এটা কিন্তু আগে হতো না। এটা উদ্যোগ নিলে, এই উদ্যোগের কারণেই কিন্তু অ্যাওয়ারনেস তৈরি হবে, মানসিক স্বাস্থ্যের অ্যাওয়ারনেস হবে, ওসিডির অবসেশনের অ্যাওয়ারনেস হবে, এবং এই অ্যাওয়ারনেস থেকে কিন্তু মানুষ তখন হেল্প সিকিং বিহেভিয়ার, ট্রিটমেন্ট সিকিং বিহেভিয়ারটা কিন্তু বদলাবে। আমরা যে ন্যাশনাল সার্ভে করেছি ওখানে 93% আমাদের ট্রিটমেন্ট গ্যাপ, অর্থাৎ 100 জন রোগীর মধ্যে 93 জনই ডাক্তারের কাছে আসে না। তো এই 93 জনকে আমি আনবো কীভাবে? আনবো তোমাদের মাধ্যমে, যারা এখন ইয়াং সাইকিয়াট্রিস্ট, মেন্টাল হেলথ ওয়ার্কার, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের মাধ্যমে। এবং আমাদের এই সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু আমাদের বিএমইউতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের এমডি সাইকিয়াট্রি আছে, এফসিএস আছে, চাইল্ড সাইকিয়াট্রিতে কোর্স আছে আমাদের, সাইকোলজিদের আমাদের মাস্টার্স আছে, পিএইচডি আছে, এমফিল আছে, অনেক কিছু আছে। তো আমার মনে হয় এই যে আমাদের ম্যান পাওয়ার তৈরি হলো, এটা একটা। আর এটা হলো ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু আমাদের ডেভেলপ করছে। ইনস্টিটিউট কিন্তু আমাদের 30 বছর আগে ছিল না, ইনস্টিটিউট হয়েছে, প্রায় মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট হচ্ছে, এবং তোমরা সবাই চেষ্টা করছো যে ডিপার্টমেন্টগুলো বাড়ানোর জন্য। তারপরে পুরো দেশ কিন্তু কাভার্ড, সরকারি লেভেলে হয়তো কাভার্ড না, কিন্তু উইকলি যে আমরা মেন্টাল হেলথ সার্ভিস দিচ্ছি, যেটা হানুল বললো, বিশেষ করে শুক্রবারে, এটাও কিন্তু একটা বিরাট সার্ভিস। তুমি কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু মেন্টাল হেলথ সার্ভিস পাবে। আমার মনে হয় আগামী 10 বছরে এটা একটা স্বর্ণযুগ যাচ্ছে কিন্তু, এবং এই স্বর্ণযুগে যাচ্ছে এটা কারণ হলো যে অ্যাওয়ারনেস, এটা কারণ হলো ইয়াং সাইকিয়াট্রিস্ট। আমাদের ডক্টর ইউনুস সাহেব বারবারই বলেন যে আমাদের ইয়াং জনসংখ্যা 26 বছরের নিচে আমাদের 50% ইয়াং জনসংখ্যা। তো এই যে ইয়াংরা যে মেন্টাল হেলথের দায়িত্ব নিচ্ছে, এই কারণেই কিন্তু মেন্টাল হেলথ সামনে চলে যাবে, আর অনেক বেশি আগাবে। এবং যারা পলিসি মেকার, যত বেশি মোটিভেট করতে পারবা, যত বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবা, যত বেশি অ্যাওয়ারনেস বাড়াতে পারবা। ট্রিটমেন্ট কিন্তু আমাদের কিন্তু ড্রাগের কোনো সমস্যা নাই। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সব ওষুধ পাওয়া যায়। আমার মনে হয় চিকিৎসার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের অ্যাওয়ারনেস এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে অনেক দূর নিয়ে যাবে। রাহানুল স্যার, আপনাকেও ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শুনবার জন্য। আশা করি এই তথ্যগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করবেন। আপনাদের পরিচিত যদি এই ধরনের কোনো মানসিক অসুস্থ রোগী থাকে, এই ওসিডির পেশেন্ট, অবশ্যই চিকিৎসা নিতে কার্পণ্য করবেন না। ধন্যবাদ।